আজকে আমরা যে তত্ত্বটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ বিতর্কিত আর অনেকটাই অনুমান ভিত্তিক। তো এটাকে সত্যি বলে ধরে না নিয়ে বরং একটা চিন্তার খোরাক হিসেবে দেখলে কেমন হয়? চলুন এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগোনো যাক। দেখুন, তথ্যটার শুরুটাই হচ্ছে এই মারাত্মক উস্কানিমূলক একটা দাবি দিয়ে। এর মূল কথাটা হলো, আমাদের চোখের সামনে ঘটে যাওয়া বড় বড় ঘটনাগুলোর পেছনেও কিন্তু একটা লুকানো আনুষ্ঠানিক উদ্দেশ্য থাকতে পারে। তো শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই, আমাদের লক্ষ্য কিন্তু এই তত্ত্বটাকে সমর্থন করা নয়, একদমই না, বরং এর ভেতরের যুক্তির কাঠামোটা বোঝা। চলুন এই অদ্ভুত তত্ত্বের গভীরে ডুব দেওয়া যাক। তত্ত্বটা শুরুই হচ্ছে একটা সাম্প্রতিক ঘটনাকে উদাহরণ হিসাবে ব্যবহার করে, আর এর মাধ্যমে তারা এমন একটা দাবি করছে যা শুনলে বেশ অস্বস্তি হতে পারে। চলুন দেখি ঠিক কি বলছে এই তত্ত্ব। তথ্যটা তার যুক্তির পক্ষে একটা পরিসংখ্যান দেখাচ্ছে যে গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই শিশু। তাদের মতে এটা শুধু একটা সংখ্যা নয়, এই তথ্যটাই নাকি ঘটনাটাকে নিছক একটা যুদ্ধ হিসেবে দেখার বদলে একটা উদ্দেশ্যমূলক বলিদান হিসেবে ভাবতে উস্কে দেয়। আর এখানেই তত্ত্বটার সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। যদি উদ্দেশ্য শুধু ধ্বংসলীলাই হতো, তাহলে এত ঢাকঢোল পিটিয়ে পুরো বিশ্বের সামনে কেন? কাজটা তো গোপনেও করা যেত, তাই না? এর উত্তরে তত্ত্বটা যা বলছে তা হল, এই প্রচারটাই আসলে আসল খেলা। ইচ্ছে করে বিশ্বজুড়ে নিন্দা আর ঘৃণার জন্ম দেওয়াটা একটা কৌশল। কারণ যখন পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যায়, তখন আপনার নিজের দলের ভেতরের বন্ধনটা কিন্তু সবচেয়ে মজবুত হয়ে ওঠে। কিন্তু ভাববেন না যে এই কৌশলটা কোনো নতুন আবিষ্কার। এই তত্ত্ব অনুযায়ী ইতিহাস ঘাটলে দেখা যাবে একই ধরনের বলিদানের ধারা বারবার ফিরে এসেছে। চলুন কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। দেখুন, এখানে কয়েকটা ঐতিহাসিক উদাহরণ দেওয়া আছে। অ্যাজটেকদের যুদ্ধ শুরুর আগে গণহত্যা, ফিনিশিয়ানদের শিশু বলিদান, এমনকি স্পার্টানদের কৃতদাস ও হত্যা। তত্ত্বটা বলছে প্রত্যেকটা ঘটনার পেছনেই একটা সাধারণ উদ্দেশ্য ছিল, আর সেটা হলো প্রকাশ্য সহিংসতার মাধ্যমে নিজেদের গোষ্ঠীকে আরও বেশি ঐক্যবদ্ধ করা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা বারবার ফিরে আসা প্যাটার্ন। আচ্ছা, মানলাম যে প্রকাশ্য সহিংসতা গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? এই চরম নিষ্ঠুরতা কিভাবে এতটা শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে? এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা বোঝানোর জন্য তত্ত্বটা একটা দারুণ কাল্পনিক পরিস্থিতির সাহায্য নেয়, যার নাম দেওয়া হয়েছে মাঙ্কি আইল্যান্ড। একবার ভাবুন তো, ১০০ জন অচেনা মানুষ, কেউ কারো ভাষা বোঝে না, সংস্কৃতিও আলাদা, সবাই একটা নির্জন দ্বীপে আটকা পড়েছে। আর সেই দ্বীপে ঘুরে বেড়াচ্ছে মাংসাশী বানর, মানে বাঁচার কোনো আশাই নেই। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে কি হতে পারে? এখানেই গল্পটা একটা অদ্ভুত মোড় নেয়। দলটার সামনে নেতা হওয়ার মতো দুজন। একজন হলেন জ্ঞানী বৃদ্ধ, যার কাছে বাঁচার দারুণ সব কৌশল আছে, আর অন্যদিকে আছে এক তরুণ যে কোনো কথা না বলে দলের প্রতি নিজের আনুগত্য প্রমাণের জন্য সবার সামনে নিজের একটা হাত কেটে ফেলে। তত্ত্বটা বলছে দলটা সবসময় ওই তরুণকেই নেতা হিসেবে বেছে নেবে, কারণ চরম সংকটের মুহূর্তে যুক্তির চেয়ে আত্মত্যাগের প্রমাণ অনেক বেশি শক্তিশালী। এই যে চরম আত্মত্যাগের ফলে যে অবিশ্বাস্য বন্ধনটা তৈরি হলো, তত্ত্বটা একেই একটা বিশেষ নাম দিয়েছে, সিঙ্ক্রোনিসিটি। এটা এমন একটা পর্যায় যেখানে পুরো দলটা একটা শরীরের মতো কাজ করে, যেন তাদের মধ্যে টেলিপ্যাথির মতো একটা যোগাযোগ তৈরি হয়ে গেছে। ব্যাপারটা হয়তো একটু কঠিন লাগছে, তাই না? চলুন একটা সহজ উদাহরণ দেখি। যেমন ধরুন, একজন মা অনেক দূর থেকেও তার সন্তানের বিপদটা ঠিকই অনুভব করতে পারেন। সিঙ্ক্রোনিসিটি হল এই অনুভূতিরই একটা গোষ্ঠীগত এবং আরও তীব্র রূপ। বেশ, মঙ্কি আইল্যান্ডের গল্প তো শুনলাম। এখন প্রশ্ন হল, ওই চরম পরিস্থিতির শিক্ষাকে বাস্তব দুনিয়ায় একটা কৌশলে পরিণত করা যায় কিভাবে? এখানেই তত্ত্বটার আসল কথাটা লুকিয়ে আছে। আর সেই আসল কথাটা হল লঙ্ঘন বা ট্রান্সগ্রেশন। সোজা কথায়, ইচ্ছে করে সমাজের সবচেয়ে বড়, সবচেয়ে গভীর নিয়ম বা ট্যাবুগুলো ভেঙে ফেলা। তত্ত্বটা বলছে এটাই ক্ষমতা তৈরির চূড়ান্ত গোপন হাতিয়ার। আর এই লঙ্ঘনটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা ধাপে ধাপে বাড়ে। যেমন বন্ধুদের মধ্যে একটা গোপন রসিকতা একটা ছোট বন্ধন তৈরি করে, কিন্তু যখন একটা পুরো দল মিলে সমাজের সবচেয়ে বড় ট্যাবু, যেমন ধরুন হত্যাকাণ্ড, লঙ্ঘন করে, তখন তাদের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটা হয় অটুট আর গোপন। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ট্যাবু ভাঙার মধ্যে এক ধরনের মুক্তির আনন্দ আছে, একটা ক্ষমতার অনুভূতি আছে। আর তত্ত্বটা বলছে এই অনুভূতিটাই ধীরে ধীরে আসক্তির মতো হয়ে যায়, যা ওই গোষ্ঠীকে আরও বড়, আরও ভয়ঙ্কর নিয়ম ভাঙতে উৎসাহিত করে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ট্যাবু ভাঙার কাজটা মনস্তাত্ত্বিকভাবে কেন এত শক্তিশালী? তার একটা ব্যাখ্যা তো আমরা পেলাম, কিন্তু তত্ত্বটা এখানেই থামে না।
এর উত্তর খুঁজতে সে মনস্তত্ত্বের গণ্ডি পেরিয়ে আধিভৌতিক বা মেটাফিজিক্যাল একটা জগতে ঢুকে পড়ে। এই আধিভৌতিক মডেলটা শুরু হচ্ছে দার্শনিক কান্টের একটা ধারণা দিয়ে। তিনি বলেছিলেন, আমরা যে দুনিয়াটা দেখি তার আড়ালে একটা গভীরতর বাস্তবতা আছে যা আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে সরাসরি ধরতে পারি না। তত্ত্বটা বলছে ক্ষমতার আসল উৎস ওই লুকানো জগতেই রয়েছে। তো কান্টের এই ধারণার পর আসে হেগেলের গাইস্ট বা আত্মার কথা। তত্ত্বটা অনুযায়ী এই গাইস্টই হল সেই আধ্যাত্মিক শক্তি যা আমাদের সবাইকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। আর যখন কোনো গোষ্ঠী একটা বড় ট্যাবু ভাঙে, তারা আসলে এই সম্মিলিত চেতনার একটা বিশেষ অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর এই পুরো কাঠামোর একেবারে চূড়ায় আছে প্লেটোর মোনাডের ধারণা, মানে সবকিছুর চূড়ান্ত উৎস এক পরম সত্তা। তত্ত্বটা বলছে এই পরম সত্তার কাছে পৌঁছানোর বিভিন্ন রাস্তা আছে, আর তার মধ্যে কিছু রাস্তা বেশ অন্ধকার। মজার ব্যাপার হল, এই উৎসের দিকে যাওয়ার দুটো ভিন্ন পথের তুলনা করা হয়েছে। একটা পথ হল জ্ঞান আর ভালোবাসার, যা সবার জন্য খোলা, আর অন্য আরেকটা পথ হল গোপনীয়তার, যা শুধু বিশেষ কিছু গোষ্ঠীর জন্য। তত্ত্বটা ইঙ্গিত দিচ্ছে যে এই লঙ্ঘনের পথটাই হল সেই দ্বিতীয় অন্ধকার রাস্তা। তত্ত্বটার শেষ কথা হল, এই লঙ্ঘন আসলে সেই আধ্যাত্মিক জগতের সাথে সংযোগ তৈরির একটা শর্টকাট। ব্যাপারটা অনেকটা এরকম যে তারা যেন একই ওয়েবসাইটে লগ করেছে, আর সেই ওয়েবসাইটটা মহাবিশ্বের একটা অন্ধকার অংশে হোস্ট করা। এই সংযোগটাই তাদের মধ্যে সেই অবিশ্বাস্য সিঙ্ক্রোনিসিটি তৈরি করে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? এই পুরো তত্ত্বটা কি আসলেই বাস্তবতার কোনো গোপন নকশা তুলে ধরছে, নাকি এটা শুধু চরম ক্ষমতাশালীদের ভয়ঙ্কর কাজের পক্ষে একটা সফিস্টিকেটেড যুক্তি খাড়া করছে? এর উত্তর কি হবে, সেই বিবেচনার ভার তত্ত্বটা আমাদের উপরেই ছেড়ে দিয়েছে।